নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি 19 নম্বর শিফট নিয়ে। এর আগে অলরেডি কিন্তু আমরা 18টি শিফট কিন্তু কমপ্লিট করেছি, যেটা এনটিপিসি, পিবিএসসি আর জিকে কোশ্চেন, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা 19 নম্বর ক্লাসে আমরা চলে যাই 19 নম্বর শিফটে। তার আগে তোমাদের বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে। আমরা ফটাফট পরবর্তী আর এআই একাডেমিতে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ ওখানে কিন্তু তোমরা এনটিপিসিরও ক্লাস পাবে, তার সাথে সাথে জিডি কনস্টেবলের পিবিএসসি আর জিকে কোশ্চেন কমন পাবে, ঠিক আছে, ওখান থেকে। আর অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করে রাখতে পারো। যদি ভালো লাগে ক্লাসগুলো আমাদের, তাহলে এখনই একটা লাইক করে দাও ক্লাস শুরু হওয়ার আগেই। তো আমরা আসছি আমাদের 19 নম্বর শিফট, দেখি কোথায় আছে। এই যে আমাদের 19 নম্বর শিফট আমাদের চলে এসেছি। তো তোমাদের বলে রাখি, এই সম্পূর্ণ শিফটটা তোমরা যদি বাই করতে চাও না, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে। এখানে 133টা শিফটের টোটাল 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে, সবই অনলাইনের ফরম্যাট। আর অনেক ছাত্রছাত্রী এখান থেকে কিন্তু প্রিন্ট করে নিয়েছে, তোমরা কিন্তু প্রিন্টও করতে পারো, ঠিক আছে। যদিও প্রিন্ট করলে তোমাদের কষ্ট অনেক পড়ে যাবে, তো তোমরা পারলে সেটা পিডিএফ থেকেও পড়তে পারো, ঠিক আছে, যেমন তোমাদের ইচ্ছা। আর এটা কিন্তু 2020-21 যে লাস্ট এক্সাম হয়েছিল এনটিপিসি, তার প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, ঠিক আছে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। 19 নম্বর শিফটের আমাদের প্রথম প্রশ্ন আছে, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড রাজ্যগুলি তৈরি হয়েছিল কত সালে? এগুলো কিন্তু তৈরি হয়েছিল 2000 সালে, তাই তো। এই যে রাজ্যগুলো তৈরি হচ্ছে কিসের ভিত্তিতে? কোন আইনের ভিত্তিতে? যেটা হচ্ছে আমাদের আমাদের যে একটা স্টেট রিঅর্গানাইজেশন যে অ্যাক্ট ছিল, সালটা কত? এস্টাবলিশমেন্ট হচ্ছে কত সালে? যেটা কিন্তু এস্টাবলিশমেন্ট হচ্ছে আমাদের 1953। 1953-তে কিন্তু এই স্টেট রিকনস্ট্রাকশন অ্যাক্ট, অর্থাৎ রিঅর্গানাইজেশন অ্যাক্ট, এটা কিন্তু তোমাদের কাজ শুরু প্রতিষ্ঠা হচ্ছে এটা, এবং কাজ শুরু হচ্ছে কিন্তু 1956 থেকেই, ঠিক আছে। আর 1956তেই তোমাদের কিন্তু অনেকগুলো এখানে কিন্তু স্টেট কিন্তু এখানে গঠন করা হয়েছে। কতগুলো? আমরা যদি বলি 1956 1 নভেম্বর, সেখানেই কিন্তু তোমাদের এই যে রাজ্য পুনর্গঠন কমিশনের মাধ্যমে কিন্তু 14টি কিন্তু রাজ্য এবং 6টি কিন্তু প্রথম প্রাথমিক পর্বে আর কি 6টা কিন্তু তখন কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, ঠিক আছে। তো বর্তমানে তোমাদের কতগুলো আছে? বর্তমানে তোমাদের কিন্তু 28টা রাজ্য এবং 8টা 7টা তোমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। আর এই যে একটা, ওটাও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু ওটা কিন্তু ভারতের জাতীয় রাজধানী, ঠিক আছে। তো টোটাল কিন্তু ইউনিয়ন টেরিটরি আছে 8টা এবং 28টা কিন্তু তোমাদের টোটাল রাজ্য সংখ্যা, ঠিক আছে, বর্তমানে। তো এগুলো তোমাদের দেখে নিতে হবে। আর তোমাদের এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে ভাষার ভিত্তিতে প্রথম গঠিত যে রাজ্যটা, সেটা কিন্তু 1956-এই তৈরি হয়ে গিয়েছিল, যেটা কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। এটা কিন্তু ভাষার ভিত্তিতে কিন্তু প্রথম রাজ্য, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে আসবো। পরবর্তী আমাদের প্রশ্ন আছে 2018 সালের এশিয়ান গেমসে ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহী কে ছিলেন? অবশ্যই কিন্তু নীরজ চোপড়া ছিল। নীরজ চোপড়া সম্পর্কে তোমরা অবশ্যই জানো, তিনি কিন্তু হরিয়ানা পানিপথের বাসিন্দা নীরজ চোপড়া, এবং তিনি 2020 সালের যে টোকিও অলিম্পিক গেমসে তিনি কিন্তু সেখানে স্বর্ণপদক লাভ করেছিলেন, তাই তো। আর কিন্তু যে এই যে 2024-এ প্যারিস অলিম্পিক গেম হয়ে গেল, তো এখানে কিন্তু তিনি সোনা জিততে পারেননি, তিনি রূপো জিতেছিলেন, ঠিক আছে। আর তিনি কিন্তু জ্যাভলিন থ্রোর সাথে কিন্তু তিনি যুক্ত, সকলে জানো সেটা। এছাড়া তিনি ডায়মন্ড লিগেও কিন্তু তিনি এখান থেকে কিন্তু তিনি এখান থেকেও জয়লাভ করেছিলেন, ঠিক আছে, ডায়মন্ড লিগ, জুরিস ডায়মন্ড লিগ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা যে প্রশ্ন আছে, আচ্ছা তার আগে তোমাদের বলে রাখি, এই যে এশিয়ান গেমস, এটা তোমরা অবশ্যই দেখে রাখবে। এটা কিন্তু প্রথম হচ্ছে 1951-এ, যেটা কিন্তু নিউ দিল্লিতে হচ্ছে আমাদের প্রথম এশিয়ান গেমসটা, ঠিক আছে। আর এশিয়ান গেম 2018 সালে কোথায় হয়েছিল? এটা কিন্তু আমাদের হয়েছিল কোথায়? 2018-তে হয়েছিল আমাদের জাকার্তার পালেমবার্গে, ঠিক আছে, পালেমবাঙ্গে আমাদের জাকার্তায় হয়েছিল এটা কিন্তু। এটা 2018-তে, ঠিক আছে। আর এখানে কিন্তু ইন্দোনেশিয়া, ঠিক আছে, ইন্দোনেশিয়ার জাকার্তা। আর তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2022-ও আসতে পারে। 2022 তোমাদের হয়েছিল কোথায়? এটা কিন্তু চায়নাতে হয়েছিল। চায়নার কোথায়? হংজৌতে হয়েছিল, ঠিক আছে। তো চায়নার হংজৌতে 2022-এরটা হচ্ছে, এটা কিন্তু 19তম। এবং এর পরবর্তী যে তোমাদের হচ্ছে 2000 কত সালে হবে? এটা প্রতি 4 বছর পর পর হয়, তো 2026 সালে হবে। সেই অনুযায়ী 2026 সালে তোমাদের নেক্সট যেটা হবে সেটা কিন্তু আইচি নাগোয়াতে হবে। এটা কিন্তু 20তম সংস্করণ, ঠিক আছে, জাপানে, ঠিক আছে, জাপানের আইচি নাগোয়াতে হবে 20তমটা। এবং এর পরবর্তী আমরা যদি বলি 21তম কোথায় হবে, যেটা কিন্তু 2030 সালে হবে, সেটা হবে দোহাতে, ঠিক আছে, কাতারের দোহা। আর পরবর্তী তোমাদের যদি আরও বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের 2034 সালে কবে হবে? এটা 2034 সালে যখন হবে, সেটা কিন্তু সৌদি আরবের রিয়াদে হবে, ঠিক আছে। তো এইগুলো পরপর কিন্তু এগুলো এইভাবে এখনও পর্যন্ত ঠিক করা হয়েছে, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, ড্যাশ সালে জাতীয়করণের পর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে থাকে? এটা অনেকবার এইভাবেও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর পূর্ববর্তী নাম কী ছিল? যেটা কিন্তু ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া বা ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, এসবিআই। প্রতিষ্ঠা হচ্ছে কত সালে? 1955-এ এটা কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে।
এই এসবিআই হেডকোয়ার্টার অবশ্যই আমাদের হয়ে যাবে কোথায়? মুম্বাই। আর 1 জুলাই 1955 এটা প্রতিষ্ঠা হচ্ছে। আর বর্তমানে এই গভর্নরটা কে রয়েছে এসবিআইয়ের বর্তমান গভর্নর রয়েছে কিন্তু চালনা শ্রীনিবাসালু শেট্টি, ঠিক আছে। 2024 সালের আগস্ট মাসে কিন্তু ইনি কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, ঠিক আছে। আর আমরা কিন্তু এআইআর একাডেমিতে একটা নতুন ক্লাস নিয়েছিলাম যেটা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড, পরবর্তী ক্লাসও আসবে খুব তাড়াতাড়ি, তো এই ক্লাসটা অবশ্যই দেখে নেবে, কারণ ওখান থেকে 1 নম্বর অবশ্যই কমন থাকবে, ঠিক আছে। আর আগে কী ছিল? আগে ছিল আমাদের দীনেশ কুমার খাড়া, ঠিক আছে। এখন বর্তমানে আছে চালনা শ্রীনিবাসালু শেট্টি, ইনি আগস্ট 2024 কিন্তু যোগ দিয়েছেন, ঠিক আছে। পরবর্তী যদি আরবিআইয়েরও কিন্তু গভর্নর চেঞ্জ হয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হচ্ছে 1935-এ, 1 এপ্রিল 1935 কলকাতা, এখানে কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবং রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ হচ্ছে, এটাও জিজ্ঞাসা করা হয় 1949, তো এটা তো আসবেই। আর তার সাথে সাথে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট থেকে, যেটা হচ্ছে কারেন্ট গভর্নর কে আছে আরবিআইয়ের। এর আগে কে ছিল? শক্তিকান্ত দাস ছিল, কিন্তু বর্তমানে কিন্তু নতুন নিযুক্ত হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কার এটা? ডিসেম্বর 2024-এ নতুন নিযুক্ত হয়েছে সঞ্জয় মালহোত্রা বর্তমান কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু বর্তমান গভর্নর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, যে অঞ্চলে 1929 সালের মহামন্দা শুরু হয়েছিল তার নাম কি? সেটা কিন্তু এখানে কিন্তু উত্তর আমেরিকায় কিন্তু এটা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং পিডিএফগুলো ওখানে কিন্তু পাবে। নিচের মধ্যে কে দক্ষিণ আফ্রিকা মহাত্মার তৈরি মন্তব্য করেছিলেন, যেটা কিন্তু চন্দ্রন দেবনেসন ইনি কিন্তু করেছিলেন। আর মহাত্মা গান্ধী এই যে দক্ষিণ আফ্রিকা থেকে যখন ফিরে এসেছিলেন, সেই সময় কিন্তু প্রবাসী ভারতীয় দিবস এই দিনটাকে কিন্তু পালন করা হয়। এই দিনটা কবে? সেটা কিন্তু 9 জানুয়ারি, তাই তো, 9 জানুয়ারি। আর গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরত আসছে? এটা কিন্তু 9 জানুয়ারি 1915। তো 1915 সালে তিনি কিন্তু 9 জানুয়ারি ভারতে কিন্তু আসছেন দক্ষিণ আফ্রিকা থেকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, লখনৌ কোন ঐতিহ্যবাহী শিল্প সূচিকর্মের জন্য বিখ্যাত ছিল? যেটা কিন্তু চিকনকারি কাজ, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু এসএসসিতেও আসে, ঠিক আছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তরপ্রদেশের লখনৌতে। আচ্ছা, পরবর্তী আছে, আধুনিক বৈদ্যুতিক জেনারেটর যে নীতি কাজ করে সেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক কন্ডাকশন, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক কন্ডাকশন কিন্তু বৈদ্যুতিক জেনারেটরে কিন্তু এই ধরনের শক্তি উৎপাদন যেমনভাবে হয়, সেটা কিন্তু এই নীতি অনুসারে কিন্তু এটা কাজ করে। দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটা আমরা FRBMA হিসাবে কিন্তু চিনি, এটা কোন বছর প্রবর্তিত হয়েছিল? এটা কিন্তু 2003 সালে কিন্তু এটা প্রবর্তিত হয়েছিল, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, কীটনাশক থেকে কৃষকদের ত্বককে রক্ষা করার জন্য একটি টপিক্যাল জেল তৈরি করেছে, এটা কে তৈরি করেছে? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে কৃষকরা জমিতে যে কীটনাশকগুলো দেয়, তার ফলে তাদের ত্বকেও তো সেগুলো যায়, তাই না? তো তার থেকে বাঁচানোর জন্য, সেই ত্বকটাকে রক্ষা করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য এক ধরনের জেল তৈরি করা হয়েছে, যেটা ত্বকে দিয়ে দিলে সেটা কিন্তু একটা প্রোটেকশনে কাজ করবে। সেটা কে তৈরি করেছে? স্টেম সেল সায়েন্স অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন ইনস্টিটিউট, ঠিক আছে। ইনারা কিন্তু তৈরি করেছিলেন এই কৃষকদের ত্বককে সুরক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে, একটি জেল। পরবর্তী আমাদের প্রশ্ন আছে যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, যেটাকে আমরা অধীনতামূলক মিত্রতার নীতি হিসেবে চিনে থাকি, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, তো এটা কত সালে হচ্ছে? এখানে কি বলেছে, এই নীতি কার একটি অহস্তক্ষেপ নীতি ছিল, যেটা 1798, তাই তো। 1798 সালে আমরা জানি যে অধীনতামূলক মিত্রতার নীতি, যেটা কার ছিল? লর্ড ওয়েলেসলি ছিল। এই 1798 সালে যে লর্ড ওয়েলেসলি যে আমাদের অধীনতামূলক মিত্রতার নীতি, এই অনুসারে কিন্তু হায়দ্রাবাদের নিজাম প্রথম কিন্তু তিনি ক্যাপচার করেছিলেন, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। প্রথম তিনি কিন্তু এই নীতি গ্রহণ করেছিলেন, আর কি কে এই নীতিটা প্রথম গ্রহণ করেছিল, কোন দেশীয় রাজ্য, এইভাবে জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু হায়দ্রাবাদের নিজাম, ঠিক আছে। 1798 সালে তিনি কিন্তু এটা কিন্তু গ্রহণ করেছিলেন। আর এখান থেকে আরও যেমন প্রশ্ন আছে, এই যে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাবস, ঠিক আছে। ডক্ট্রিন অফ ল্যাবসের আগে তোমাদের বলে রাখি, এই যে হায়দ্রাবাদের নিজাম তো করছে, এছাড়া অন্যান্য যে রাজ্যগুলো করছে, যেমন মাইসোর করছে 1799 থেকে, ঠিক আছে। এই 1799 সালে মাইসোর করছে, তাঞ্জোর নিচ্ছে, ঠিক আছে। এরা সকলে এর আওতাভুক্ত হচ্ছে। পরবর্তীকালে অবোধ, ঠিক আছে, যেটা অযোধ্যা অবোধ, যেটা কিন্তু 1801-এ যুক্ত হচ্ছে। পেশোয়াও যুক্ত হচ্ছে 1802-তে, ঠিক আছে। এইভাবে কিন্তু পরপর রাজ্যগুলো কিন্তু এই অধীনতামূলক মিত্রতার নীতির আন্ডারে কিন্তু চলে আসছে ওয়েলেসলির, ঠিক আছে। আর এর সাথে আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেটা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাবস, যেটা কিন্তু লর্ড ডালহাউসির সত্য বিলম্ব নীতি, যেটা আমরা 1848 আমরা পাই, তাই তো। তো এই নীতি অনুসারেও কিন্তু অনেকগুলো রাজ্য কিন্তু দেশীয় রাজ্যগুলোকে কিন্তু অধিগ্রহণ করেছিল লর্ড ডালহাউসি, আর যাকে কিন্তু ভারতের রেলপথের জনক বলা হয়, তোমরা সকলে জানো সেটা। এই যে 1848 সালে তিনি কিন্তু ডক্ট্রিন অফ ল্যাবস অর্থাৎ তোমাদের সত্য বিলম্ব নীতির মাধ্যমে প্রথম যে দেশীয় রাজ্যটা নিচ্ছে, সেটা কিন্তু 1849-এই নিচ্ছে সম্বলপুর, ঠিক আছে, সম্বলপুর। তারপরে আসে উদয়পুর,
তারপরে নাগপুর, ঝাঁসি, তাঞ্জোর, অবোধ, একে একে সমস্ত দেশীয় রাজ্যগুলোকে কিন্তু গ্রাস করে নিয়েছিল এই ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে, এই আমাদের কে সত্যবিলম্ব নীতির মাধ্যমে লর্ড ডালহৌসি, যে ভারতের রেলপথের জনক। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যার ফুল ফর্ম হয়ে যাচ্ছে এবং যার শর্ট ফর্ম IAEA, যেটা প্রতিষ্ঠা হচ্ছে কত সালে? 1957 কিন্তু এই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে যে হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? এর হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়াতে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থান করছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক এবং স্বতন্ত্র পার্টির, যেটা কিন্তু 1959 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? মানে এর স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতাও ছিল এবং তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন, তা আবার প্রথম কিন্তু। ঠিক আছে, তো প্রথম কে কে পেয়েছিল? আমরা কার কার নাম জানি? যে প্রথম চক্রবর্তী রাজা গোপালাচারী জানি, তাই তো, যেটা আমাদের রাইট অ্যান্সার হবে এখানে। চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং CB রমন, এই তিনজন কিন্তু ভারতরত্ন পুরস্কারটা পেয়েছিল কত সালে? 1954 সালে প্রথম যখন ভারতরত্ন প্রাইজটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এই তিনজন পেয়েছিল। তার মধ্যে কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাও করেছিলেন 1959, সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছিল। এবং এখনও পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ পার্সোনালিটি আছে তাদের কথা যদি বলি, যেমন জওহরলাল নেহরু কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তিনি কিন্তু 1955 সালে এই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এছাড়া ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদও পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1962 দিকে পেয়েছিলেন। এছাড়া লাল বাহাদুর শাস্ত্রীও পেয়েছিলেন, যিনি কিন্তু মরণোত্তর পেয়েছিলেন 1966-তে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যেটা কিন্তু ইন্দিরা গান্ধী ভারত যে পাকিস্তান যুদ্ধের সময় 1971-এ, তখন একটা যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের, তাই তো। আর তোমরা তো এখন দেখছো যে বাংলাদেশের কী পরিস্থিতি, তাই তো, চরম উত্তপ্ত আছে এখন বাংলাদেশ। আর যে বাংলাদেশ আমাদের ইন্দিরা গান্ধী যখন স্বাধীন করেছিলেন, আমাদের ইন্দিরা গান্ধী কিন্তু স্বাধীন করে দিয়েছিলেন এই যে বর্তমান যে আমাদের বাংলাদেশ এত লাফালাফি করছে। ঠিক আছে, তো তার জন্যই কিন্তু বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল। তো যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না এখন। তো 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধের সময় কিন্তু ইন্দিরা গান্ধী, তখন তাকে কিন্তু ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। তিনিই প্রথম মহিলা যে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এবং প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, যিনি কিন্তু ভারতরত্ন সম্মানে ভূষিত হন। ঠিক আছে, এছাড়া আমাদের ফরেনার যে সমস্ত আছে তাদের মধ্যে এমন দুজন আছে যাদের কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। প্রথমে আমাদের নাম পাবো, যেটা কিন্তু খান আব্দুল গফর খান। 1987-তে তাকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল প্রথম বিদেশি হিসাবে। এবং সেকেন্ড যিনি পাচ্ছেন, তিনি কিন্তু 1990-তে পাচ্ছেন, নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার, তোমরা সকলে জানো সেটা। এবং আরেকটা পরীক্ষা প্রশ্ন SSC-তে খুবই আসে, সেটা হচ্ছে সব থেকে ইয়ংগেস্ট পার্সন খেলা থেকে, অর্থাৎ মানে স্পোর্টসম্যান, কোন স্পোর্টসম্যান সব থেকে ইয়ংগেস্ট স্পোর্টসম্যান যে কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছে, কত সালে পেয়েছে এবং তার নাম কি? তার নাম হয়ে গেল সচিন তেন্ডুলকর। 2014 সালে ইনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, চলো পরবর্তী আমরা প্রশ্ন ফিরে যাই। আর আমাদের কিন্তু ভারতরত্ন থেকে একটা ক্লাস করানো আছে AIR একাডেমি ইউটিউব চ্যানেলে, অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটা ফলো করবে, দেখে নেবে ভালো করে। ঠিক আছে, কারণ ওখান থেকে গ্যারান্টি তোমাদের 1 নম্বর কমন পাবে তোমরা। ঠিক আছে, আর 2024-এ কে ভারতরত্ন প্রাইজ পেয়েছিলেন সেটা একবার বলে দিই তোমাদের। MS স্বামীনাথন, PV নরসিমা রাও, লালকৃষ্ণ আডবাণী, কর্পূরী ঠাকুর। ঠিক আছে, ইনারা সকলে কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এই 2024-এ। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে পারে। MS স্বামীনাথন কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন। ঠিক আছে, আর এই কোশ্চেনটা SSC, CGL, CHSL, MTS মানে 2024-এ যে কটা SSC এক্সাম নিয়েছে না, সমস্ত শিফটে এই কোশ্চেনটা চলে এসেছে। ঠিক আছে, আশা করছি তোমরা রেলেরও সমস্ত এক্সামে কিন্তু এগুলো পাবে। পরবর্তী আমরা প্রশ্নে আসি। পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে SLR এর সম্পূর্ণ রূপটা কী হয়ে যাবে? যেটা কিন্তু আমাদের হবে স্ট্যাচুটরি লিকুইডিটি স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে SLR। ঠিক আছে, পরবর্তী আমরা যে প্রশ্নটা দেখব, জুনাগড় গুজরাটের গিরনার পাহাড়। ঠিক আছে, এটা কিসের জন্য বিখ্যাত? এটা কিন্তু আমের জন্য বিখ্যাত, যেটা কিন্তু কেশর আম। ঠিক আছে, কেশর আমের জন্য কিন্তু বিখ্যাত। 2020 সালের অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা জিতেছিলেন কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখান থেকে তোমাদের বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। আমরা ছোট্ট করে একবার হালকা করে বলে দিই আমি। 2024-এ যে সমস্ত, তোমরা 2020 দেখে নেবে, যদিও এটা দরকার নেই। ঠিক আছে, এগুলো সবই কারেন্ট অ্যাফেয়ার্স টপিক। তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা যেটা দিচ্ছে সেটা কিন্তু বাই করে নিতে পারো। 51 টাকা দিয়ে তোমরা কিন্তু এখন পাচ্ছ ডিসেম্বর পর্যন্ত। পরবর্তীকালে তোমাদের কিন্তু এই প্রাইসটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমরা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে আছে, ওই নম্বরে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, 51 টাকায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024। আমরা এখানে বলে রাখি, এই যে অস্ট্রেলিয়ান ওপেন যে টেনিস টুর্নামেন্ট, এখানে মহিলাদের একক শিরোপা জিতেছিল, এখানে তোমরা দেখতে পাচ্ছ উত্তর সোফিয়া কেনিন আছে। কিন্তু 2024-এ কে জিতেছে? আমি সিঙ্গেলসের কথা বলছি। অস্ট্রেলিয়ান ওপেন 2024 সিঙ্গেলস পুরুষে জিতেছে জ্যানিক সিনার, আর ওমেন্সে জিতেছে আরেনা সাবালাঙ্কা। ঠিক আছে, ফ্রেঞ্চ ওপেন 2024 মেন্সে জিতেছে কে?
কার্লাস আলকারাস। এবং মহিলা ক্ষেত্রে জিতেছে কে? ইগা সাথওয়েক। ঠিক আছে, পরবর্তীকালে উইম্বলডন সবথেকে গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু 2024-এ কে জিতেছে? কার্লাস আলকারেজ। ঠিক আছে, এবং ইউএস ওপেন 2024 কে জিতেছে? জ্যানিক সিনার। এগুলো কিন্তু পরীক্ষায় 100% অবশ্যই আসবে, তোমরা একটু ভালো করে দেখে নেবে, এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকেও এগুলো সব দেওয়া থাকবে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। নিচের কোনটি একটি ই শপিং ওয়েবসাইট নয়? তো www.twitter.com এটা কিন্তু একটা টুইটারের যে অফিসিয়াল ওয়েবসাইট, তো এটা কখনোই শপিংয়ের কোনো ওয়েবসাইট নয়। ঠিক আছে, এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল। তো চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়ে থাকে? দাদাসাহেব ফালকে কি কিন্তু ভারতের ভারতের চলচ্চিত্রের জনক বলা হয়ে থাকে? ঠিক আছে, আর তার নাম অনুযায়ী কিন্তু দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়, তাই তো? তো দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রথম কে পেয়েছে? এই নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু দেবিকা রানী আমাদের রাইট আনসার হবে। দেবিকা রানী প্রথম রিসিপিয়েন্ট অফ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। সাল কত? 1969। 1969 প্রথম পাচ্ছে দেবিকা রানী। তাহলে 2024-এ কে পেয়েছে লেটেস্ট? এটা কিন্তু আমাদের কারেন্টের টপিকও পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে এগুলো। তো মিঠুন চক্রবর্তী কিন্তু 2024-এ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড কিন্তু তিনি কিন্তু জিতে নিয়েছেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিন্তু। আর এখানে কিন্তু 1969 সালে কিন্তু ইসরো আমাদের প্রতিষ্ঠা হয়েছিল, তোমরা সকলে জানো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইসরো থেকে বারবার বিভিন্ন পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে, বিশেষ করে তোমাদের এনটিপিসিতে অনেক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। পরবর্তী আমাদের যে প্রশ্নটা আছে কি, নিম্নলিখিতগুলির মধ্যে, আচ্ছা এটা বললাম, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদের অধীনে 15 জনের জন্য একটি আন্তঃরাজ্য পরিষদ গঠন করা হয়েছে, যা আন্তঃরাষ্ট্রীয় বিরোধের সমন্বয় সাধনের জন্য হয়ে থাকে আর কি? সেটা হচ্ছে আর্টিকেল 263। ওকে, পরবর্তী আমাদের প্রশ্ন আছে সাঁচি স্তূপ এটা কোথায় আছে? এটা অবশ্যই মধ্যপ্রদেশে আছে, ভোপালে অবস্থান করছে মধ্যপ্রদেশে, তাই তো? তৈরি করেছিল কি? এটা কিন্তু অশোক তৈরি করেছিল, মৌর্য সম্রাট অশোক। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখি। পরবর্তী আমাদের আছে মাই মাদার অ্যাট 66। এই গীতিকাব্যটি কে লিখেছেন? এটা কিন্তু লিখেছেন কে? কমলা দাস। তো কমলা দাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখিকা। তাছাড়া তিনি কিন্তু এই যে মাই স্টোরি, কমলা দাসেরও কিন্তু এটা কিন্তু মাই স্টোরি বলে একটা কিন্তু গ্রন্থ, তিনি কিন্তু এটাও লিখেছিলেন। ঠিক আছে, আর এটা এসএসসি বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি জিজ্ঞাসা করা হয়ে গেছে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। বান কি মুন জাতিসংঘের 8ম রাষ্ট্র সচিব, তিনি কোন দেশের? তা ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছিল তোমাদের বান কি মুন, যিনি কিন্তু আগের ছিলেন, ঠিক আছে, এখন যে আছেন তার আগের ছিলেন 8ম মহাসচিব, এখন 9ম আছেন। তো 8ম যিনি ছিলেন বান কি মুন, তিনি কিন্তু কোন দেশ থেকে বিলং করছেন? তিনি কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে বিলং করছেন। ঠিক আছে, তো আমরা কিন্তু দেখে নেব 2024 পর্যন্ত, অর্থাৎ এখনও পর্যন্ত কে আছে রাষ্ট্রসংঘের মহাসচিব। বর্তমানে আছে অ্যান্টোনিও গুটারেস, যিনি কিন্তু 9মতম, তাই তো? আর ইনি কোন দেশ থেকে বিলং করছেন? ইনি কিন্তু পর্তুগিজ। ঠিক আছে, পর্তুগালের থেকে কিন্তু ইনি কিন্তু বিলং করছেন। আর ইনি কিন্তু 2017 থেকে কিন্তু এখনও পর্যন্ত এই পদে কিন্তু রয়েছেন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি, 23 আগস্ট 2018 বন্ড আই নামে বিশ্বের প্রথম ব্লকচেইন বন্ড চালু করেছে, এটা কে? এটা কিন্তু বিশ্ব ব্যাংক চালু করেছিল। ঠিক আছে, বিশ্ব ব্যাংক। তো ওয়ার্ল্ড ব্যাংক, আর ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থান করছে তোমাদের ওয়াশিংটন ডিসি, তাই তো? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এরও হেডকোয়ার্টার কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে। আর এটা 2018 জিজ্ঞাসা করেছে কেন? তার কারণ 2019-এর নোটিফিকেশন বেরিয়েছিল, যার এক্সাম তোমাদের 2021-এ হয়েছিল। আর 2018 অবশ্যই জিজ্ঞাসা করবে, কারণ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই জিজ্ঞাসা করবে, তাই না? তো এটা কিন্তু যদি হিসাব করে এটা 2 বছরের হয়ে যাচ্ছে তোমাদের। তো আশা করবে তোমরা রেলে এনটিপিসির জন্য 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে মুখস্থ করবে। তারপরে শেষে যদি টাইম থাকে তাহলে তোমরা 2023 দেখবে, না হলে কোনো দরকার নেই। ঠিক আছে, কারণ 2024টাই গুরুত্বপূর্ণ সবথেকে বেশি, আর তোমরা কিন্তু দেখে নেবে। আর এএলপিতে তোমাদের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসছে না, তার বেশিরভাগ কিন্তু আমাদের এই পিডিএফ থেকে কিন্তু কমন পেয়ে গেছে তোমাদের। ঠিক আছে, আর এগুলো কিন্তু সব 2024-এরই কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, তোমরা ভালো করে দেখে নেবে। এই এএলপিতে 2024-এর যে এক্সামটা হয়ে গেল, সেখানে কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জিজ্ঞাসা করা হয়েছিল সবই 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমাদের পিডিএফটা দেখতে পারো, কারণ তোমাদের মোটামুটি 13টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, তার মধ্যে থেকে আমাদের 9টা প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এখান থেকে কিন্তু কমন পেয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা কোশ্চেনে আসি। বলেছে যে রক্ত এক ধরনের ড্যাশ ধরনের টিস্যু বলছি। আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন আছে। 2018 সালের কেন্দ্রীয় সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল এসইজেড ভারতের নীতি অধ্যয়নের জন্য বিশিষ্ট ব্যক্তিদের একটি দল গঠন করেছে। দলটির সভাপতিত্ব করেছিলেন কে? বাবা কল্যাণী। ওকে, নেক্সট আছে রক্ত এক ধরনের কি টিস্যু? এটা কিন্তু এক ধরনের সংযোগকারী টিস্যু। ওকে, তো গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। পরবর্তী আমরা দেখব আখ গাছের ড্যাশ রাসায়নিক শক্তিতে রূপান্তর সবচেয়ে কার্যকরী? যেটা কিন্তু সূর্যালোকে। ঠিক আছে, সূর্যালোকের যে রাসায়নিক শক্তিতে রূপান্তরকারী, এটা সব থেকে কার্যকরী হয়ে থাকে আখ গাছে।
নেক্সট আছে আমাদের লণ্ঠনের বাটিতে কেরোসিন তেল উপরে উঠে যায়, তার কারণ কি? অবশ্যই সারফেস টেনশন, তাই তো? অথবা আমরা বলতে পারি কি কৈশিকতা, যেটাকে আমরা বলি, ঠিক আছে? তো অবশ্যই এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব। আবার তোমরা কিন্তু এই ধরনের প্রশ্ন দেখবে যে এই যে দেখবে যে নিচে থেকে জল ছুঁয়ে ছুঁয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? আবার পরীক্ষায় এই ধরনের অনেক সময় প্রশ্ন দেয় যে ওই যে বৃষ্টির যে আকারটা সেটা কিন্তু গোলাকার কেন হয়, ঠিক আছে? এই সব কিছু কিন্তু আমাদের একটাই উত্তর হবে, সারফেস টেনশন, ঠিক আছে? বা কৈশিক টান বা কৈশিকতা, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি, নিচের কোন দেশকে 2019 সালে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের প্রধান ব্যবসায়িক অংশীদারি কারেন্সি মনিটরিং তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যেটা কিন্তু ভারতকে দেওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল সেই সময়কার, ঠিক আছে? 2019-এর, ওই জন্য এটা দিয়েছে। অ্যাকাউন্টের একটি সেট যা বিশ্বের বাকি অংশের সাথে একটি দেশের লেনদেনের সংক্ষিপ্ত সার হিসাবে পরিচিত, যেটা কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টস কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? সমযোজী বন্ধন দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগ করে নেওয়ার মাধ্যমে গঠিত হয়, যাতে উভয়ই একটি সম্পূর্ণ যে বাইরের ভেল্ড সেল অর্জন করতে পারে, ঠিক আছে? যেটা কিন্তু আমাদের ভরা যে সেল অর্জন করতে পারে, সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, বাংলার নবাব সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধ হয়েছিল। তো পলাশী যুদ্ধ হচ্ছে কত সালে? অবশ্যই 23 জুন 1757 থেকে ভারতের এই যে পলাশীর যুদ্ধ হচ্ছে। পলাশী অবস্থান করছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থান করছে পলাশী নামক স্থানে। সেখানে কিন্তু পলাশীর যুদ্ধটা হচ্ছে। সিরাজউদ্দৌলার সাথে রবার্ট ক্লাইভ ছিলেন ইংরেজদের থেকে, ঠিক আছে? তো তার সাথে কিন্তু পলাশীর যুদ্ধ স্বাক্ষরিত হচ্ছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ভারতের পারমাণবিক শক্তি কার্যক্ষম তত্ত্বাবধানের জন্য কখন পরমাণু শক্তি কমিশন গঠন করা হয়েছিল? এটা কিন্তু 1948-এ কিন্তু গঠন করা হয়েছিল এই পরমাণু যে কমিশন, ঠিক আছে? পরমাণু শক্তি কমিশন গঠন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের নিচের কোন পাহাড়কে নীল পর্বত বলা হয়ে থাকে? যেটা নীলগিরি পাহাড়কে আমাদের নীল পর্বত বলা হয়ে থাকে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, প্রথম গোলটেবিল বৈঠক সম্মেলন শুরু হয়েছিল কত সালে? অবশ্যই 1930-এ প্রথম গোলটেবিল বৈঠক হচ্ছে নভেম্বরের দিকে। 1931-এ হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক এবং 1932-এ তৃতীয় গোলটেবিল বৈঠক হচ্ছে। এবং 1931-এ কিন্তু গান্ধীর সাথে আরউইনের গান্ধী আরউইন চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল এবং 1932-এ পুনা চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। কার সাথে? মহাত্মা গান্ধী এবং ভীমরাও আম্বেদকরের মধ্যে হয়েছিল 1932-এর সেপ্টেম্বরের দিকে। পরবর্তী প্রশ্ন দেখব, 1992 সালে ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ এবং উন্নয়ন সম্মেলন, যেটা ইউএনসিইডি নামে পরিচিত, যেটা কিন্তু আমাদের আর্থ সামিট, ঠিক আছে? রাইট অ্যান্সার হবে কোনটা? আর্থ সামিট, যেটা কত সালে হচ্ছে? আবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হতে পারে, যেটা কিন্তু 1992 সালে কিন্তু হয়েছিল ব্রাজিলে, ঠিক আছে? কোথায় এবং কবে হয়েছিল এটা কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। এই কোশ্চেনটা কিন্তু আবারও গুরুত্বপূর্ণ হচ্ছে এবারের জন্য। পরবর্তী আমাদের আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর, যেটা আইআইটি কানপুর, যেটাকে আমরা চিনছি। তো ডেটা প্রদানের উদ্দেশ্যে ন্যানো স্যাটেলাইটটি ডিজাইন ও তৈরি করেছে এবং কৃষি ও দুর্যোগ পর্যবেক্ষণের নাম দেওয়া হয়েছিল, তার নাম কি? যেটা কিন্তু আমাদের যুগ্ন আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে। পরবর্তী আছে আমাদের কম্পিউটারের পরিপ্রেক্ষিতে স্টোরেজ ডিভাইস থেকে ডাটা পেতে এবং যেটা পরিফেরাল ইউনিট থেকে ডাটা পেতে সময় লাগে, তাকে কি বলা হয়? তাকে অবশ্যই অ্যাক্সেস টাইম বলা হয়। অ্যাক্সেস করতে যে টাইমটা লাগবে তাকে তো অ্যাক্সেস টাইমই বলবো না? তো এটা কিন্তু কম্পিউটার থেকে তোমাদের একটা করে দুটো করে কোশ্চেন থাকছে, ঠিক আছে? এটা তোমরা দেখে নেবে একটু। কে একটি পৃথক শৃঙ্খলা হিসাবে সামষ্টিক অর্থনীতির প্রতিষ্ঠাতার জনক বলা হয়ে থাকে? এটা কিন্তু জন মেনার্ড তোমাদের কেইন্সকে কিন্তু বলা হয়ে থাকে, ওকে? অর্থনীতির প্রতিষ্ঠাতার জনক। গেটওয়ে অফ ইন্ডিয়া ঐতিহ্যগতভাবে নির্মিত হয়েছিল, যেটা কিন্তু 1911 সালে ইন্দো সারাসেনিক শৈলীর রাজা পঞ্চম জর্জ ও রানী মেরিকে ভারতে স্বাগত জানাতে, ঠিক আছে? 1911 সালে এটা হয়েছিল নির্মিত, গেটওয়ে অফ ইন্ডিয়া। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে, চোখের ফোকালের দৈর্ঘ্য সামঞ্জস্য করে নিকটবর্তী এবং দূরবর্তী উভয় বস্তুর ওপর ফোকাসের করার ক্ষমতাকে বলা হয় চোখের বাসস্থান বা অ্যাকোমোডেশন, ওকে? তো এখানে তোমরা দেখে রাখবে। এবং এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে লেন্স যে ক্ষমতার যে একক, সেটা কি? সেটা কিন্তু ডায়োপ্টার, লেন্সের ক্ষমতার একক, ঠিক আছে? আর অবশ্যই এগুলো দেখে রাখবে যে নিকটবর্তী দূরবর্তী যে সমস্ত দৃষ্টিগুলো এবং লেন্স থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? উত্তল লেন্স, কনকেভ লেন্স, তোমাদের কনভেক্স লেন্স, ঠিক আছে? এর ব্যবহারগুলো আছে। আবার তোমাদের জিজ্ঞাসা করা হয় যেমন তোমাদের ভিউ ফাউন্ডারে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? বিভিন্ন মানে এই ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়, এগুলো তোমরা দেখে নেবে। পারলে আমরা একটা ক্লাস দেখবো এই লেন্স থেকে তোমাদের, কারণ এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্লাস এটা দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো তোমরা যদি চাও এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবে। আমরা কিন্তু এই চ্যানেলে টপিক ওয়াইজ ক্লাস দিয়ে থাকি। তো এই চ্যানেলে তোমরা যদি দিয়ে থাকি আমরা অবশ্যই এই চ্যানেলে ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী আমাদের লাস্ট কোশ্চেন আছে, নিচের কোনটি একটি চিপ ভিত্তিক ডিভাইস যার নিচেই একটি
সম্পূর্ণ প্রসেসর এবং পাটিগণিত এবং যৌক্তিক ক্রিয়াকলাপ সম্পাদন করতে সক্ষম, যেটা কিন্তু মাইক্রো প্রসেসর। ঠিক আছে, এটা কিন্তু কম্পিউটার থেকে আসছে। তো কম্পিউটার থেকে থাকছে, 2-3টে করে থাকছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে, কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেখানে শেয়ার করা হয়ে থাকে। ঠিক আছে, আর পরবর্তী ক্লাস নিয়ে আসছি 20 নম্বর শিফট নিয়ে। ঠিক আছে, আর আমি আশা করছি যে তোমাদের যে আমার একটু সমস্যার জন্য তোমাদের এই ক্লাসগুলো একটু দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি একটু চেষ্টা করছি যে আমার যে সমস্ত কাজগুলো আছে একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার। আর তোমাদের 25 তারিখের পর থেকে আশা করছি যে তোমাদের মোটামুটি ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, কারণ তোমাদের এনটিপিসির যে এক্সামটা, আমার সম্ভাবনা আছে যে ফেব্রুয়ারি তোমাদের জিডি এক্সাম হবে। আর তোমাদের এখনও টেকনিশিয়ান এক্সাম হয়নি, তারপর তোমাদের কনস্টেবলের এক্সাম এখনও বাকি আছে, আরপিএফের। এসআই যদিও হয়ে গেছে, আর তোমাদের যে এক্সাম বাকি আছে সেটা হচ্ছে তোমাদের এনটিপিসি, যদিও একটা বড় সড়ো এক্সাম। ঠিক আছে, আর গ্রুপ ডি তোমাদের নোটিফিকেশন আশা করছি যে এই মাসের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেটা কিন্তু এই মাসের মধ্যে রিলিজ করে দেবে। ঠিক আছে, আরআরপি যেটা তাদের ক্যালেন্ডারও যেটা দেওয়া ছিল যে ডিসেম্বরের মধ্যে তারা রিলিজ করে দেবে, তো আশা করছি দিয়ে দেবে কিছুদিনের মধ্যে। আর ভ্যাকেন্সি মোটামুটি 50 কাছাকাছি থাকতে পারে। ঠিক আছে, আর এনটিপিসি যে এক্সামটা সেটা কিন্তু তোমাদের যে গ্র্যাজুয়েট লেভেলটা সেটা কিন্তু আগে হবে, এবং আন্ডার গ্র্যাজুয়েটটা কিন্তু এক্সাম পরে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর এপ্রিল মাসে কিন্তু তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সাম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। ঠিক আছে, কারণ মার্চের দিকেও তোমাদের সম্ভব নয় এক্সাম নেওয়া। আর তোমাদের শিফট নাম্বার পরবর্তী শিফট নিয়ে। আর তোমাদের বলে রাখি, এসএসসি জিডি যারা এক্সাম দিচ্ছ, কারণ তাদের এক্সাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তো এআইআর একাডেমি চ্যানেলটা ফলো করো, সেখানে কিন্তু এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর এসএসসি জিডি কিন্তু কাট অফ কিন্তু প্রচুর যাচ্ছে। ঠিক আছে, প্রচুর ঠিক বলবো না, তো এটা মানে একদম নর্মাল এক্সাম হয়, তো নর্মাল এক্সামের মধ্যে কাট অফ ওই জন্যই ঠিকঠাকই আছে। তো যাই হোক, এবার কিন্তু কাট অফ সব থেকে বেশি গেল আগের যত এক্সাম হয়েছে জিডি ক্ষেত্রে, যদি এখানে ভ্যাকেন্সি অনেক বেশি থাকে, 40,000, 50,000, 60,000 থাকে, এবার 40-42 মতো ছিল। তো যাই হোক, তোমরা কিন্তু ভালো করে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু এই জিডির ক্লাসটা তোমরা কিন্তু মিস করবে না, কারণ এখানে কিন্তু অনেক নাম্বার তোমাদের কিন্তু পাইয়ে দিতে তোমাদের সাহায্য করবে। ঠিক আছে, আর যদি পারো তো সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারো, 50 টাকা দিয়ে তোমরা জিডি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনটা পড়ে ফেলতে পারবে। ঠিক আছে, তো তোমাদের এক্সামের মোটামুটি 2 মাস মতো আছে। ঠিক আছে, চেষ্টা করো যত বেশি তোমরা জিকেতে স্কোর করতে পারবে, ম্যাথে যত বেশি স্কোর করতে পারবে। ঠিক আছে, চেষ্টা করো। আর অবশ্যই তোমরা কিন্তু আগের বছরের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু দেখে নেবে, কারণ আগের বছরের থেকে তোমরা কিন্তু হুবহু কমন কিন্তু অবশ্যই পাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু এআইআর একাডেমি একটা প্লেলিস্ট করা আছে স্ট্যাটিক জিকে, সেখানে কিন্তু ওই ক্লাসগুলো দেখে নেবে, কারণ ওই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলের জন্য, তোমাদের অন্যান্য সমস্ত এক্সামের জন্য। ঠিক আছে, আর আগেরগুলো অবশ্যই তোমাদের প্লেলিস্ট করা আছে, যারা রেলের এনটিপিসি পরীক্ষা দিচ্ছ অবশ্যই তোমরা দেখে নেবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা ভালো করে ফলো করে রাখবে, ওখানে কিন্তু প্লেলিস্ট করা আছে। আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। আর তোমাদের যেমন বললাম 25 তারিখের পর থেকে তোমাদের ক্লাসগুলো খুব আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি, তাড়াতাড়ি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো আমরা এখনও পর্যন্ত 20 নম্বর শিফটে পড়ে আছি, তাই তো এখনও মোটামুটি 113টা শিফট এখনও বাকি আছে। যাই হোক, দেখছি 103টে শিফট বাকি আছে, 13টা। তো পরবর্তী ক্লাসে আসছি পরবর্তী শিফট নিয়ে, ভিডিওটা বেশি বড় করবো না, চলো পরবর্তী ক্লাসে আসছি। ধন্যবাদ।